রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের হামলায় জ্বলছে ইসরায়েলের রাসায়নিক কারখানা ও কুয়েতের বিদ্যুৎ কেন্দ্র। সৌদি আরবে ইরানের হামলায় ধ্বংস হওয়া যুক্তরাষ্ট্রের রাডার প্লেন সহ ভয়াবহ ধ্বংসের ছবি প্রকাশ। ইরান যুদ্ধে জড়িয়ে পড়েছে রাশিয়া, অপেক্ষায় চীন। দক্ষিণ লেবাননকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করার নির্দেশ নেতানিয়াহুর। ইরানের স্থল অভিযানের সব প্রস্তুতি সম্পন্ন। ইরান বলেছে শয়তান যুক্তরাষ্ট্রের সেনাদের ধরে ধরে আগুনে নিক্ষেপ করা হবে। ইরানের স্থল অভিযানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। গত কয়েক সপ্তাহ ধরে নেওয়া হয়েছে এই প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফাভাবে প্রথমে 5 দিন ও পরে 10 দিন যুদ্ধবিরতি ঘোষণা ছিল এই প্রস্তুতির অংশ। একই সঙ্গে পাকিস্তানের মাধ্যমে চলমান আলোচনাও স্থল অভিযানের প্রস্তুতির লক্ষ্যে একটি নাটক ছাড়া আর কিছুই নয়। যুক্তরাষ্ট্রের CNN, ব্রিটেনের টেলিগ্রাফ সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে একথা। 28 ফেব্রুয়ারি ইরানে আগ্রাসনের আগেও যুক্তরাষ্ট্র প্রথমে ওমান এবং পরে জেনেভায় আলোচনার নাটক সাজিয়েছিল। ঠিক একই নাটক বর্তমানে পাকিস্তানে চলছে ইরানের স্থল অভিযানের লক্ষ্যে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ব্রিটেনের ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা ইরানের খার্ক দ্বীপ দখলে নিতে পারি। সেখানে বিপুল পরিমাণ তেল মজুত রয়েছে। আমরা দ্বীপটি দখলে নেওয়ার পরে সেখানকার তেল বাজারে ছেড়ে দিলে তেলের দাম কমে যাবে। আমি আপনাদের খোলাখুলিভাবে বলছি, ইরানের তেল আমার খুবই প্রিয়। রোববার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল ব্রাড কুপার বৈঠক করেছেন ইসরায়েলের সেনাপ্রধান জেনারেল ইয়েল জামির সহ শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে। প্রকাশিত খবর অনুযায়ী তারা আলোচনা করেছেন ইরানের সম্ভাব্য স্থল অভিযান বিষয়। এর আগে গত 27 মার্চ মধ্যপ্রাচ্যে আনা হয়েছে যুক্তরাষ্ট্রের 3,500 মেরিন সেনা, অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ, ল্যান্ডক্রাফট, অতিরিক্ত যুদ্ধ বিমান সহ অনেক রণতরী। ইরান আর্মির পক্ষ থেকে বলা হয়েছে, আমরা যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের জন্য অপেক্ষা করছি। যুক্তরাষ্ট্রের সেনাদের আমরা ধরে ধরে আগুনে নিক্ষেপ করব। আমরা সংযুক্ত আরব আমিরাত সহ যুক্তরাষ্ট্রের বদলেহে অন্যান্য আরব দেশ দখল করে নেব। হরমুজ প্রণালী সহ ওমান উপসাগরও আমরা নিয়ন্ত্রণে নিয়ে আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্য অচল করে দেব। ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘেরি কালিবাফ বলেছেন, শত্রুরা প্রকাশ্যে আলোচনার ইঙ্গিত দিচ্ছে আর গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে। যুদ্ধ শুরুর 1 মাস পূর্তি উপলক্ষে দেওয়া বার্তায় তিনি এমন মন্তব্য করেন। গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র 15 দফা তালিকার মাধ্যমে তাদের আকাঙ্ক্ষা তুলে ধরছে এবং যুদ্ধে যা অর্জন করতে ব্যর্থ হয়েছে তা আদায়ের চেষ্টা করছে। তিনি বলেন, ইরানি বাহিনী মার্কিন সেনাদের স্থল অভিযানের অপেক্ষায় আছে। যুক্তরাষ্ট্র স্থল অভিযান পরিচালনা করলেও ইরান মানবতার দুশ্মন শয়তান আমেরিকার কাছে আত্মসমর্পণ করবে না। ইরান মরে যেতে প্রস্তুত, কিন্তু কখনো শত্রুর কাছে আত্মসমর্পণ করে না। ইরানের একজন শীর্ষ সেনা কর্মকর্তা CNN-কে বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরু করেছে, কিন্তু এই যুদ্ধ শেষ করা এখন আমাদের নিয়ন্ত্রণে। আমরা যেভাবে চাইব সেভাবেই শেষ হবে এই যুদ্ধ। প্রকাশিত খবরে বলা হয়েছে, যুদ্ধ শেষ করার বিষয়ে ইরান কঠিন শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্রকে। এর মধ্যে রয়েছে সুয়েজ খালের মতো হরমুজ প্রণালীকে সম্পূর্ণরূপে ইরানের নিয়ন্ত্রণে রাখা এবং এখান দিয়ে চলাচলরত সব জাহাজ থেকে ফি আদায়ের ব্যবস্থা করা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে রোববার বৈঠক অনুষ্ঠিত হয়েছে পাকিস্তান, মিশর, সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের। বৈঠক শেষে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, আমরা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা অনুষ্ঠানের জন্য প্রস্তুত। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় ভয়াবহ ধ্বংসের ছবি ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। 27 মার্চের ওই হামলায় ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও বহুমূল্যবান একটি রাডার প্লেন ও KC-135 এরিয়াল রিফলিং সহ 1 ডজনের বেশি যুদ্ধ বিমান। রোববার ব্রিটেনের টেলিগ্রাফ সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ইরানের হামলায় ধ্বংস হওয়া যুক্তরাষ্ট্রের একটি রাডার প্লেনের ছবি। প্রকাশিত ছবিতে দেখা গেছে, বোয়িং নির্মিত বিশাল রাডার প্লেনটি পুরোপুরি 2 ভাগ হয়ে গেছে। ধ্বংস হওয়া এই রাডার প্লেনের মূল্য কমপক্ষে $500 মিলিয়ন। রাডার প্লেনটি একটি আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। একে উড়ন্ত রাডার, উড়ন্ত কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টারও বলা হয়ে থাকে। বিমানের পিঠে স্থাপন করা বিশাল
বিশাল রাডারের সাহায্যে কয়েক হাজার কিলোমিটার ব্যাপী শত্রুপক্ষের সমস্ত অবস্থানের গতিবিধি নজরদারি করা যায়। এছাড়া শত্রুর ছোড়া মিসাইল, যুদ্ধ বিমানের গতিবিধিও ট্র্যাক ও প্রতিরোধ করা যায়। বিমানে থাকা রাডারে ধরা পড়া এসব তথ্য স্বয়ংক্রিয়ভাবে চলে যায় স্থলে থাকা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সহ সব কমান্ডারদের কাছে। ফলে শত্রুর বিরুদ্ধে যেমন হামলা করা যায়, তেমনি শত্রুর হামলাও প্রতিরোধ করা যায় এই ধরনের উড়ন্ত রাডার প্লেনের সাহায্যে। এর আগে কাতারের আল উদেহ বিমান ঘাঁটিতে ইরানের হামলায় ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রের $1 বিলিয়ন মূল্যের একটি গুরুত্বপূর্ণ রাডার। কমপক্ষে 5,000 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে শত্রুর যুদ্ধ বিমান, মিসাইল শনাক্ত করতে পারত এই রাডার। সৌদি আরবের ঘাঁটিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিমান ধ্বংসের পর আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে ইরান যুদ্ধে জড়িয়ে পড়েছে রাশিয়া। ইরানকে স্যাটেলাইটের মাধ্যমে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটির অবস্থান ও তথ্য সরবরাহ করছে রাশিয়া। এমনকি বিভিন্ন ঘাঁটি ছেড়ে আমেরিকান সেনা কর্মকর্তারা যেসব হোটেল ও বাসা বাড়িতে আশ্রয় নিয়েছে তারও গোপন তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া ও চীনের গোয়েন্দারা। রাশিয়া ও চীনের দেওয়া তথ্যের ভিত্তিতে ইরান প্রিসিশন গাইডেড মিসাইল হামলা পরিচালনা করছে। এ ঘটনায় বর্তমানে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফলে তারা দ্রুত স্থল অভিযান চালিয়ে ইরান যুদ্ধ সমাপ্ত করার পরিকল্পনা করছে। তবে সমর বিশ্লেষকদের মতে স্থল অভিযানের ফলে এই যুদ্ধ আরও দীর্ঘমেয়াদে পরিণত হবে এবং চীন সহ বিভিন্ন শক্তি এই যুদ্ধে জড়িয়ে পড়বে। রোববার ইরান ধ্বংসাত্মক হামলা চালিয়েছে ইসরায়েল, কুয়েত সহ বিভিন্ন আরব দেশে। দক্ষিণ ইসরায়েলের একটি শিল্প এলাকায় গুরুত্বপূর্ণ একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ইরানের মিসাইল হামলায়। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। ইসরায়েল বলেছে হামলার ফলে ক্ষতিকর কোনো রাসায়নিক ছড়িয়ে পড়েনি। ইরান রোববার ধ্বংসাত্মক হামলা চালিয়েছে কুয়েতের গুরুত্বপূর্ণ একটি পানি শোধনাগার ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে। কুয়েতে হামলায় রোববার নিহত হয়েছে ভারতের একজন শ্রমিক। সৌদি আরবও রোববার পার করেছে ইরানের মিসাইল ও ড্রোন প্রতিহত করার মধ্য দিয়ে। শনিবার ইসরায়েল হামলা চালিয়েছে ইরানের ইস্পাহান ও তেহরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। জবাবে ইরানও আরবে আমেরিকা ইসরায়েল পরিচালিত সব বিশ্ববিদ্যালয়ে হামলার হুমকি দিয়েছে। এর ফলে আরবের 1 ডজনের বেশি পশ্চিমা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে অনলাইনে কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে কাতারের 3টি ও লেবাননের একটি পশ্চিমা বিশ্ববিদ্যালয়। লেবাননের দক্ষিণ অংশ ইসরায়েল তাদের ভূখণ্ডের সঙ্গে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে। বর্তমানে দক্ষিণ লেবাননে স্থল অভিযান পরিচালনা করছে ইসরায়েল আর্মি। লিতানি নদীর ব্রিজ ধ্বংস করে দক্ষিণ লেবাননকে মূল ভূখণ্ড থেকে আলাদা করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রোববার ইসরায়েল আর্মিকে নির্দেশ দিয়েছেন লিতানি নদীর তীরে একটি বাফার জোন স্থাপনের এবং দক্ষিণ লেবাননকে ইসরায়েলের অংশ হিসেবে যুক্ত করার পদক্ষেপ গ্রহণের। একই সঙ্গে তিনি নির্দেশ দিয়েছেন ইরানের বাকি থাকা সব গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসের কাজ দ্রুত শেষ করা। রোববার লেবাননে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে অর্ধশতাধিক লেবানিজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন ইরানের রেজিম চেঞ্জ বা ক্ষমতার পরিবর্তন হয়ে গেছে ইতোমধ্যে। আমরা ইরানের প্রথম ও দ্বিতীয় সারির সব শীর্ষ নেতা ও সেনা কর্মকর্তাদের হত্যা করেছি। এটি রেজিম চেঞ্জের অংশ। বাকিদেরও আমরা হত্যা করব। এই যুদ্ধের পর আগের ইরান আর থাকবে না। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের মধ্যে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। রোববার এশিয়ার বাজারে বেচাকেনা শুরুতেই জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $116 ছাড়িয়ে যায়। জ্বালানি সংকট মোকাবেলায় মিশর সন্ধ্যার পরে সমস্ত হোটেল রেস্টুরেন্ট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। নেতানিয়াহুর বুদ্ধিতে ইরানে আগ্রাসন চালিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু এই আগ্রাসনে $1 ট্রিলিয়ন ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের দেশগুলো জানিয়ে দিয়েছে যুদ্ধের কারণে পশ্চিমা দেশগুলোতে বিনিয়োগ করা কঠিন হবে, এমনকি কিছু বিনিয়োগ তাদের তুলে নিতে হবে। কিন্তু একজন নেতা এই যুদ্ধ থেকে ব্যাপক ফায়দা নিতে পেরেছেন। তিনি হলেন ইরানের বন্ধু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2026 সালের বসন্তের এই সময় ক্রেমলিনের সোনালী করিডোরগুলোকে এখন পৃথিবীর সবচেয়ে সুখী স্থান বলে মনে করা হতে পারে। যখন মধ্যপ্রাচ্য জ্বলছে এবং ইরান হরমুজ প্রণালীর ওপর তার নিয়ন্ত্রণ কঠোর করছে, তখন তেলের দাম এমন এক উচ্চতায় পৌঁছেছে যা বহু বছর দেখা যায়নি। ভ্লাদিমির পুতিনের চোখে ইরানের এই যুদ্ধ যেন স্বর্গ থেকে আসা এক উপহার। ইরান যখন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে, তখন ট্রাম্প প্রশাসন এক নজিরবিহীনভাবে সমুদ্রপথে রাশিয়ার তেলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। রাশিয়ার রাজকোষে প্রতিদিন অতিরিক্ত $100 মিলিয়ন বা তার বেশি নগদ অর্থ প্রবাহিত হচ্ছে। বিশ্বের মনোযোগ এখন ইউক্রেন থেকে ফিরে গেছে পারস্য উপসাগরের দিকে।
ইউক্রেনের যুদ্ধ এখন আর আন্তর্জাতিক গণমাধ্যমের খবরই শিরোনাম নয়। ইউক্রেনের উপর রাশিয়ার আধিপত্য নিয়ে ইউরোপের দেশগুলোর যেন ভাবার সময় নেই, কারণ জ্বালানি সংকটে তারা নিজেরাই অস্থির। ইউরোপের যেসব দেশ এতদিন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের হম্বিতম্বি করেছিল, তারা এখন লেজ গুটিয়ে রাশিয়ার গ্যাসের জন্য অপেক্ষা করছে। ইউরোপের দেশগুলোর এলএনজি চাহিদার প্রথম সরবরাহকারী ছিল কাতার। ইতিমধ্যে দেশটি জানিয়ে দিয়েছে গ্যাস সরবরাহে অনেক দেশের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি তারা বাতিল করতে বাধ্য হবে, কারণ তাদের প্রধান গ্যাস ক্ষেত্রটি ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্যাসের উৎপাদন অন্তত 14% কমে গেছে, যা স্বাভাবিক হতে 5 বছরের মতো লাগবে। এছাড়া হরমুজ প্রণালীতে ইরানের কঠোর নিয়ন্ত্রণের কারণে মার্কিন মিত্র ইউরোপের দেশগুলোতে জ্বালানি ট্যাঙ্কার পরিবহনের অনুমতি দিচ্ছে না ইরান। স্বাভাবিকভাবে ইউরোপের দেশগুলোর এখন পুতিনের দিকে তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই। পুতিন অবশ্যই ইউরোপকে হতাশ করছেন না। ইতিমধ্যে রাশিয়ার গ্যাসের প্রবাহ ইউরোপে বাড়তে শুরু করেছে। আর বিশ্ববাজারে সরবরাহ ঠিক রাখতে প্রেসিডেন্ট ট্রাম্প তো নিজেই রুশ তেল ও গ্যাস বিক্রির উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। রুশ গণমাধ্যমের খবরগুলো দেখলে মনে হবে তেহরান, বাগদাদ বা ত্রিপোলিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পুনরায় জড়িয়ে পড়ার দৃশ্য দেখে আনন্দিত হচ্ছে। মস্কোর বিশ্লেষকরা রাশিয়ার ক্ষমতাকে সংযত হিসেবে চিত্রায়িত করেছেন, যেন এক পরাশক্তি পাশ থেকে ভয়াবহতা দেখছে এবং তার সুফল ভোগ করছে। আসলে প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে মধ্যপ্রাচ্যের চোরাবালিতে আটকে গেছেন, তা প্রেসিডেন্ট পুতিনের জন্য সত্যিই আনন্দের বিষয়। প্রেসিডেন্ট পুতিন একদিকে এই যুদ্ধের কারণে যেমন লাভবান হচ্ছেন, তেমনি নীরবে তার মিত্র ইরানের পাশে দাঁড়িয়েছেন। এ কথা সত্য যে ইরানের যুদ্ধে রাশিয়া সরাসরি অংশ নেবে না, নেওয়া সম্ভব নয়। কিন্তু যুদ্ধ শুরুর পর থেকে ইরানকে পরিত্যাগ করেনি রাশিয়া। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ইরান যেভাবে শাহেদ ড্রোন দিয়ে রাশিয়ার পাশে দাঁড়িয়েছিল, একইভাবে রাশিয়াও ইরানের পাশে দাঁড়িয়েছে। পশ্চিমা গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্লাস্টার মিউনিশনের যে ব্যালিস্টিক মিসাইলগুলো ইসরায়েলে ছোড়া হয়েছে, তাতে রুশ প্রযুক্তির প্রভাব আছে বলে মনে করা হয়। অনেক পশ্চিমা নিরাপত্তা বিশ্লেষকের মতে, যদি ইরানে স্থল অভিযান চালানো হয়, তখন বোঝা যাবে ইরানের সমরাস্ত্রের উপর রাশিয়ার প্রভাব কতটা আছে। ইরান হয়তো এখনও আরও কিছু মিসাইল ব্যবহার করেনি। এছাড়া মার্কিন সৈন্যরা যদি ইরানের ভূখণ্ডে ঢোকে, তখন যুদ্ধের রূপ অনেকটা বদলে যাবে, কারণ ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে। সে ধরনের সমরাস্ত্র তারা মজুদ রেখেছে। রাশিয়ার সরবরাহ করা অস্ত্রের চিত্র তখন আরও স্পষ্ট হবে। রাশিয়া জানে ইরান কতটা গুরুত্বপূর্ণ তার জন্য। রাশিয়ার মিত্র সিরিয়ায় বাশার আল আসাদ সরকার এখন নেই। ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকে জোরপূর্বক যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যা করা হয়েছে। যুদ্ধ ছাড়া যদি ইরানে যুক্তরাষ্ট্র সফল হয়, তাহলে চীন ও রাশিয়া উভয় দেশের জন্য আর মিত্র শক্তি থাকবে না। ফলে রাশিয়ার কৌশল হবে যুদ্ধকে প্রলম্বিত করা, যা ইরানের নীতির সমান্তরাল। প্রেসিডেন্ট পুতিন জানেন, মিত্র হারানো কেবল মর্যাদাহানি নয়, রাশিয়ার টিকে থাকার ক্ষমতার উপর এক কাঠামোগত আঘাত। ভেনেজুয়েলা, ইরান এবং সিরিয়া দীর্ঘকাল ধরে নিষেধাজ্ঞা এড়ানোর জন্য সুবিধাজনক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। আর্থিক লেনদেন এবং গোপন কার্যক্রমের কেন্দ্র হিসেবে, যা রাশিয়ার অর্থনীতিকে শ্বাস নিতে সাহায্য করত। ভেনেজুয়েলার ওপর মার্কিন নিয়ন্ত্রণ এবং সিরিয়ার ওপর রাশিয়ার নিয়ন্ত্রণ হারানো পুতিনের কৌশলের ওপর ছিল বড় আঘাত। কিন্তু যুক্তরাষ্ট্র ইরানে যুদ্ধে জড়িয়ে পুতিনের সামনে বড় সুযোগ এনে দিয়েছে। ইরান এবং উপসাগরীয় দেশগুলোর মধ্যে রাশিয়া সবসময় ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে আসছে। এবারের যুদ্ধে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা প্রশ্নে তাদের ভয়াবহ দুর্বলতা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র, যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরও এইসব দেশ ইরানের হামলা থেকে রক্ষা পায়নি। ইরান যখন আরব আমিরাত, বাহরাইন ও সৌদি আরবে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে, তখন এসব দেশ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের নিরাপত্তার জন্য সরিয়ে নেওয়া হয়। আরব দেশগুলো দেখেছে যুক্তরাষ্ট্রের কাছে এসব দেশের নিরাপত্তা ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ ইসরায়েলের জন্য। এখন ইরানে যদি যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদী যুদ্ধ করতে হয়, তাহলে সেই যুদ্ধে উপসাগরীয় দেশগুলো আরও বেশি হামলার শিকার হবে। ইরানে হামলা থেকে রক্ষা পেতে তাদের শেষ পর্যন্ত রাশিয়ার মধ্যস্থতার যে প্রয়োজন হবে, তাতে কোনো সন্দেহ নেই।
অনেক বিশ্লেষক মনে করেন ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যের কৌশলগত সম্পর্ক বদলে দেবে। যুদ্ধ যখন থামবে তখন এই দেশগুলোকে তাদের নিরাপত্তা কৌশল নিয়ে নতুন করে ভাবতে হবে। রাশিয়া ছাড়াও চীন, পাকিস্তান ও তুরস্কের গুরুত্ব বাড়বে। পশ্চিমা দেশগুলোর ইসরায়েল প্রীতি মধ্যপ্রাচ্যের জনমতকে বিক্ষুব্ধ করে তুলেছে। তাদের সামনে এখন স্পষ্ট ইসরায়েলের স্বার্থ রক্ষার নীতি তাদের অবস্থানকে দুর্বল করে তুলেছে। এর ফলে মধ্যপ্রাচ্যে রাশিয়া ও চীনের প্রভাব আগামীতে আরও বাড়বে। তেলের উচ্চ মূল্যের পুরো সুবিধা এখনো রাশিয়া পাচ্ছে, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কিছু অন্তর্ঘাতমূলক তৎপরতা চালিয়ে যাচ্ছে। কয়েকদিন আগে রাশিয়ার একটি তেল উৎপাদন কেন্দ্রে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়া থেকে তুরস্ক অভিমুখী একটি তেল ট্যাঙ্কারে আন্ডার ওয়াটার ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়া থেকে তুরস্ক যাতে স্বাচ্ছন্দ্যে তেল কিনতে না পারে সেজন্য এই হামলা চালানো হয়। ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে আরও বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে। তখন আসল বিপদ হবে যুদ্ধ দীর্ঘ হয় কিংবা উপসাগরীয় দেশগুলো জড়িয়ে পড়ে। যদি হরমুজ প্রণালী দীর্ঘকাল বন্ধ থাকে এবং যুক্তরাষ্ট্র ইরানের খার্ক তেল টার্মিনাল ধ্বংস করে দেয়, তাহলে বিশ্বের জ্বালানি ব্যবস্থা উলটপালট হয়ে যাবে। বিশ্বকে শুধু রাশিয়ার তেলের উপর নির্ভর করতে হবে না, বিশ্ব অর্থনীতি এমন এক মন্দার কবলে পড়বে যা আগে কখনো দেখা যায়নি। ট্রাম্পের সামনে একটা সুযোগ ছিল ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে পুতিনকে সামনে আনা, কিন্তু অহংকারী ও ইহুদিবাদী নীতির কারণে ট্রাম্প সে পথে হাঁটবেন বলে মনে হয় না। তবে অনেকে মনে করেন শেষ পর্যন্ত ট্রাম্প সেদিকেও যেতে পারে। যদি হোয়াইট হাউসের হিসেব বদলে যায় এবং ট্রাম্প ইরানের যুদ্ধ শেষ করতে পুতিনের সাহায্য চান, তবে মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব আরও বাড়বে। একই সাথে পশ্চিমাদের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধের মধুর প্রতিশোধ নিতে পারবেন পুতিন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন তিনি ইরানের তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ নিতে চান। এই বক্তব্যের পর ইরান অভিযোগ করেছে ওয়াশিংটন প্রকাশ্যে আলোচনার কথা বললেও গোপনে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে। এদিকে কুয়েত জানিয়েছে ইরানের হামলায় একটি বিদ্যুৎ ও লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে কর্মরত এক ভারতীয় শ্রমিক নিহত হয়েছেন। উপসাগরীয় কয়েকটি দেশ একই সময়ে আকাশ সীমায় প্রবেশ করা ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের তাবরিজ অঞ্চলের একটি পেট্রোকেমিক্যাল স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। হামলার পর তেহরানের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্নতার খবর পাওয়া গেছে। পাল্টা জবাবে ইরানি বাহিনী দক্ষিণ ইসরায়েলের একটি শিল্পাঞ্চলে আঘাত হানে, যেখানে অগ্নিকাণ্ডের পাশাপাশি রাসায়নিক লিকের আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েল আরও জানিয়েছে হুথিদের ছোড়া দুটি ড্রোন প্রতিহত করা হয়েছে। একই সময়ে জাতিসংঘ দক্ষিণ লেবাননে একটি শান্তিরক্ষী নিহত হওয়ার তথ্য দিয়েছে। কূটনৈতিক পর্যায়ে পাকিস্তান, মিশর, তুরস্ক এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা ইসলামাবাদে বৈঠক করে পরিস্থিতি শান্ত করতে যৌথ উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ইরানের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে দেশটির আকাশ প্রতিরক্ষা ইউনিট ও স্থানীয় বাহিনীর যৌথ অভিযানে ইসরায়েলের 5টি উন্নত মানের হার্মেস ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। সংস্থাটির জনসংযোগ বিভাগ জানায় আগের দিন দক্ষিণ উপকূলে টহল ও নজরদারির সময় বাসিজ সদস্য এবং হরমুজগান অঞ্চলের স্থানীয় জনগণের সহায়তায় এসব ড্রোন ধ্বংস করা হয়। ইরানি পক্ষের ভাষ্য অনুযায়ী চলমান সংঘাতে এখন পর্যন্ত মোট প্রায় 140টি শত্রু ড্রোন গুলি করে নামানো হয়েছে এবং একই সঙ্গে একাধিক আধুনিক যুদ্ধ বিমানেও আঘাত হানা হয়েছে, যার সংখ্যা ধীরে ধীরে অঙ্কে পৌঁছাচ্ছে বলে দাবি করা হয়েছে। ভূপাতিত ড্রোনগুলোকে হার্মেস সিরিজের উন্নত সংস্করণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে বিশেষভাবে হার্মেস 900 উল্লেখ করা হয়। অন্যদিকে এই দাবির বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ড্রোন ভূপাতিতের এই ঘটনা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে তাদের প্রতিশোধমূলক সামরিক অভিযান ট্রু প্রমিস 4-এর 86তম ধাপে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আঞ্চলিক বিমান ও ড্রোন অবকাঠামো, অস্ত্র ভাণ্ডার এবং বিভিন্ন ঘাঁটিতে অবস্থানরত বাহিনীর অবস্থান লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। IRGCর প্রকাশিত বিবৃতিতে বলা হয় রবিবার ভোরে বহুস্তরীয় এই হামলা শুরু হয় এবং এতে IRGCর এয়ারোস্পেস ফোর্স ও নৌবাহিনী
সমন্বিতভাবে অংশ নেয়। প্রথম ধাপে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ভিক্টোরিয়া, আরিফজান ও আল খারজে বিমান পরিচালনা অবকাঠামো, ড্রোন ঘাঁটি এবং অস্ত্র সংরক্ষণাগারে আঘাত হানা হয়। পরবর্তী ধাপগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাহিনীর অবস্থান, সংশ্লিষ্ট নিরাপত্তা কাঠামো এবং কুর্দি সশস্ত্র গোষ্ঠী কোমালার সংশ্লিষ্ট উপাদানকে লক্ষ্য করে আরাদ, নেগেভ, তেল আবিব, ইরবিল, মার্কিন পঞ্চম নৌবহর এবং আল ধাফরায় নির্ভুল হামলা চালানোর দাবি করা হয়েছে। আইআরজিসি আরও জানায়, বিস্ফোরণ, ধোঁয়া এবং ক্ষতিগ্রস্ত মার্কিন যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ছবি অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ায় মিত্র দেশগুলোর পক্ষ থেকে তথ্য গোপনের চেষ্টা ব্যর্থ হয়েছে। ইরানকে ঘিরে সাম্প্রতিক যুদ্ধ ও অর্থনৈতিক চাপের প্রেক্ষাপটে হরমুজ প্রণালী এখন শুধু একটি সামুদ্রিক পথ নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্য পুনর্গঠনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় 1/5 এই সরু প্রণালী দিয়ে অতিক্রম করে। ফলে এর উপরে নিয়ন্ত্রণ মানে শুধু আঞ্চলিক সামরিক সুবিধা নয়, বরং আন্তর্জাতিক বাজারে প্রত্যক্ষ প্রভাব বিস্তারের সক্ষমতা। ইরান তার ভৌগোলিক অবস্থানকে কৌশলগত সম্পদে রূপান্তর করে দেখিয়েছে যে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তাকে দুর্বল করেনি, বরং বিকল্প চাপ প্রয়োগের সক্ষমতা তৈরি করেছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে চেয়েছিল যে অর্থনৈতিক অবরোধ, সামরিক ঘেরাও এবং রাজনৈতিক চাপের ফলে ইরান এমন কোনো পদক্ষেপ নেবে না যা বৈশ্বিক জ্বালানি বাজারকে নাড়া দিতে পারে। কিন্তু বাস্তবে ইরান সীমিত সামরিক প্রতিক্রিয়ার পাশাপাশি বাণিজ্য পথ নিয়ন্ত্রণকে নতুন প্রতিরোধ নীতিতে পরিণত করেছে। এখন প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ক্ষেত্রে অমিত্র ও অশত্রু এই দুই স্তরের বাস্তবতা তৈরি হয়েছে, যেখানে ইরানের অনুমোদনই নিরাপদ চলাচলের শর্ত হয়ে উঠেছে। এর ফলে আন্তর্জাতিক তেল বাজারে অনিশ্চয়তা বেড়েছে, মূল্য বৃদ্ধি পেয়েছে এবং ইউরোপ ও এশিয়ার জ্বালানি নির্ভর অর্থনীতিগুলো নতুন চাপের মুখে পড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র এখন এক বাস্তবতায় পড়েছে, যেখানে বাজার স্থিতিশীল রাখতে গিয়ে তাকে পূর্বে আরোপিত নিষেধাজ্ঞা নীতিতেই নমনীয় হতে হচ্ছে। চীনের সঙ্গে বাণিজ্যে ইউয়ান ভিত্তিক লেনদেনের সম্ভাবনা এবং রুশ তেলের পুনঃপ্রবাহের আলোচনা দেখাচ্ছে যে ডলার নির্ভর জ্বালানি কাঠামোর বিকল্প ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। ইরান কার্যত হরমুজকে একটি নিয়ন্ত্রিত করিডোরে পরিণত করে বৈশ্বিক বাণিজ্যে নতুন ধরনের সার্বভৌম প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা করছে, যেখানে সামরিক শক্তির পাশাপাশি সরবরাহ পথ, মুদ্রা ও প্রবেশাধিকারের ওপরে নিয়ন্ত্রণই হয়ে উঠছে মূল শক্তি। এদিকে যুক্তরাষ্ট্রের মিত্রপক্ষের মধ্যেও বিভাজন স্পষ্ট হচ্ছে, কারণ ইউরোপ নিরাপত্তার চেয়ে জ্বালানি স্থিতিশীলতাকে বেশি গুরুত্ব দিতে বাধ্য হচ্ছে। ফলে বর্তমান সংকট শুধু একটি যুদ্ধ নয়, এটি এমন এক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে যেখানে বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা আরও বাস্তব রূপ পাচ্ছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের উত্তেজনা বাড়তে থাকায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোর বাব আল মানদেব এখন নতুন করে ঝুঁকির মুখে পড়েছে। এই প্রণালীটি ইয়েমেন ও জিবুতির মাঝখানে অবস্থিত এবং ভারত মহাসাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করে, যার মাধ্যমে সুয়েজ ক্যানেল ব্যবহার করে এশিয়া ও ইউরোপের মধ্যে সরাসরি নৌ বাণিজ্য পরিচালিত হয়। সবচেয়ে সরু অংশে এর প্রস্থ মাত্র 32 কিলোমিটার। ফলে সামরিক বা নিরাপত্তাজনিত উত্তেজনা তৈরি হলে খুব দ্রুত আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়। বর্তমানে হরমুজ প্রণালীতে তেল পরিবহন সংকুচিত হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজার আগেই চাপের মধ্যে রয়েছে। এর মধ্যে বাব আল মানদেবে নতুন সংকট তৈরি হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র যদি অবিবেচক পদক্ষেপ নেয় তাহলে তাদের সামনে আরেকটি প্রণালীর সমস্যা তৈরি হতে পারে। ওই কর্মকর্তা দাবি করেন, বাব আল মানদেব বিশ্বের কৌশলগত গুরুত্বপূর্ণ প্রণালীগুলোর একটি এবং সেখানে বিশ্বাসযোগ্য হুমকি তৈরির সক্ষমতা ইরানের রয়েছে। 2023 সালের শুরুতে বিশ্বের প্রায় 12% তেল পরিবহন এই পথ দিয়ে সম্পন্ন হয়েছে, আর 2025 সালের শুরুতে প্রতিদিন গড়ে প্রায় 42 লাখ ব্যারেল তেল এই রুট অতিক্রম করে। যদি এই পথ বন্ধ বা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে তাহলে ইউরোপ এশিয়া বাণিজ্যিক জাহাজগুলোকে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে চলতে হবে। এতে সময় ও ব্যয় দুটোই ব্যাপকভাবে বাড়বে। যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করার চেষ্টা করে তবে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনী ও তাদের আঞ্চলিক মিত্রদের জন্য তার পরিণতি হবে অত্যন্ত কঠোর, এমন সতর্কবার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ। রোববার 29 মার্চ প্রকাশিত এক বার্তায় তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো স্থল আগ্রাসনের জবাব এমনভাবে দেওয়া হবে যা মার্কিন বাহিনী ও তাদের সহযোগীদের জন্য কঠিন শাস্তি হয়ে দাঁড়াবে। যুদ্ধের 30তম দিনে দেওয়া এই বার্তায় তিনি
তিনি বলেন, দেশজুড়ে লাখো মানুষের রাস্তায় উপস্থিতি প্রমাণ করে যে ইরানের সামাজিক শক্তি এখনো অটুট এবং এই জনসমর্থন শত্রুর বিরুদ্ধে প্রতিরোধকে আরও শক্তিশালী করছে। তার ভাষায়, বাইরের চাপ সত্ত্বেও ইরানি সমাজকে বিভক্ত করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, বরং জাতীয় ঐক্য আরও দৃঢ় হয়েছে। তিনি দাবি করেন, ওয়াশিংটন ও তার মিত্ররা সামরিক ব্যর্থতা, অর্থনৈতিক চাপ এবং কৌশলগত সমস্যার মুখে পড়েছে, ফলে যুদ্ধের প্রাথমিক লক্ষ্য পূরণ করতে পারেনি। একই সঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠী এখন প্রতিপক্ষের ওপর চাপ বাড়িয়ে দিচ্ছে, যা যুদ্ধক্ষেত্রের ভারসাম্য পরিবর্তন করছে। কালিবাফ আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার আগ্রহ দেখালেও অন্যদিকে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। তবে ইরানি বাহিনী এমন পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং প্রয়োজনে দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া জানাবে। তিনি জোর দিয়ে বলেন, আত্মসমর্পণের সমতুল্য কোনো শর্ত ইরান মেনে নেবে না এবং বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তাদের অবস্থান অব্যাহত থাকবে। তার মতে, এই সংঘাতের ফল ভবিষ্যতের সম্ভাব্য আগ্রাসনকারীদের জন্য দীর্ঘস্থায়ী শিক্ষা হয়ে থাকবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।